নমস্কার। আবার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আবার বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে জাস্ট আমার বাঁহাতে নিউ গড়িয়া স্টেশন, গড়িয়া স্টেশন সংলগ্ন আমার বাড়ি, সেখান থেকেই বেরোলাম। তো এবারের যে যাত্রাপথ, এটা আমরা ট্রেনে যাব। তো বাড়ি থেকে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা সবাই মিলে আপাতত হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। বলতে বলতে এসে পৌঁছালাম, বাইপাসে উঠলাম। জাস্ট বাইপাস ধরে সায়েন্স সিটির দিকে এগোচ্ছি এবং আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে মা ফ্লাইওভার ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে যাব। চলে এসেছি মা ফ্লাইওভারের কাছে। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, ফলে আসতে অনেক সময় লাগেনি। আমরা ট্রেন প্রায় 8টার কাছাকাছি সময়ে, তো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে 6টার আশেপাশে বাড়ি থেকে বেরিয়েছি। তো উদ্দেশ্য আর কি এই, যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। জাস্ট সায়েন্স সিটি ক্রস করছি এবং মা ফ্লাইওভারে উঠলাম। এবার মা ফ্লাইওভার ধরে সোজা পিজি হসপিটালের সামনে নামবো। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া স্টেশনের দিকে যাব। সন্ধে হলেও এখন মা ফ্লাইওভারে তেমন খুব একটা জাম নেই, ফলে যানজট ছাড়াই এগোতে পারছে। বলতে বলতে ফ্লাইওভার থেকে নেমে রেস কোর্সের পাশ দিয়ে রেড রোড ধরার যে রাস্তা, আমার ডান হাতে ভিক্টোরিয়া, তো সেই রাস্তা ধরে এই মুহূর্তে এগোচ্ছি। এই হচ্ছে রেড রোড। রেড রোড ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে এগোবো। রাজভবন বা আকাশবাণী ইডেন গার্ডেনের সামনে থেকে আমরা হাওড়া যাওয়ার রাস্তা ধরব। ইডেন গার্ডেন আলো প্রজ্জ্বল, হয়তো খেলা রয়েছে সেই কারণে সব ফ্লাড লাইটগুলো জ্বলছে। জানি না কাদের মানে খেলা রয়েছে, কিন্তু সব লাইটগুলো জ্বলছে দেখে মনে হচ্ছে কোনো না কোনো খেলা হচ্ছে। এই মুহূর্তে আমরা ঠিক হাওড়া ব্রিজে ওঠার আগের মুহূর্তে, এবং যেহেতু ব্রিজের কাছে সেই কারণে একটু গাড়ির চাপ হঠাৎ করেই একটু বেড়ে গিয়েছে। তো বিরাট খুব বেশি সমস্যা হয়নি। মানে আমি দেখছিলাম গড়িয়া থেকে হাওড়া স্টেশনের দূরত্ব প্রায় 13-14 কিলোমিটার। তো খুব বেশি সময় লাগেনি, আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আর কি। নদীর ওপারে হাওড়া স্টেশন এবং নিচে গঙ্গার আলোতে, মানে গঙ্গার জলে হাওড়া স্টেশনের যে আলো সেটা রিফ্লেক্ট হচ্ছে। নেমে পড়েছি আমরা গাড়ি থেকে। এবার আমাদের হাওড়া স্টেশনে ঢুকতে হবে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। তো আমরা হাওড়া স্টেশনের ভিতরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেন দিয়ে দেয়। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে বারাণসী, অনেকে কাশিও বলে থাকে। তো বিভূতি এক্সপ্রেসে করে আমরা রওনা দিলাম। B3-তে আমাদের সিট পড়েছিল। তো আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ ভেতরে ঢুকে কিছু কাজকর্ম ছিল, অফিসের কিছু কাজ এসে গিয়েছিল, সেই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে যখন ফাঁকা হয়েছি, ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এই মুহূর্তে সকালবেলা উঠেছি। এখন যেটা বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন, বা যেটা আমরা আগে মুঘলসরাই জংশন বলে জানতাম। তো সেখানে সকালবেলা এসে ট্রেন দাঁড়িয়েছে। বেশ এখন প্রায় সকালবেলা 8টা, সাড়ে 8টা, অনেকটা আমরা চলেও এসেছি। আর কয়েকটা স্টেশন পরেই বারাণসী। তো প্রায় 10-12 ঘন্টা 1.5-2 মতো ট্রেন লেট রয়েছে। তো এমনি 14 ঘন্টা টাইম দেখায়, একটু লেটেই পৌঁছাবো সেরকমটাই আমাদের মনে হচ্ছে আর কি। অবশেষে কাশী স্টেশনে ঢুকছি, ঠিক তার আগের মুহূর্ত, এবং গঙ্গা ক্রস করছি। বাঁ দিকে বারাণসী শহর, একের পর একের ঘাট। এখান থেকে দেখতে ট্রেন থেকে বসে দেখতে খুব সুন্দর লাগে।
পৌঁছে গিয়েছি বারাণসী স্টেশনে। ট্রেন খানিকটা লেটই ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এখান থেকে ট্রেন প্রয়াগরাজের দিকে যাবে। আমরা বেরোলাম। সামনেই ফুট ওভারব্রিজ ছিল, সেটার উপর দিয়ে ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরে পৌঁছালাম আমরা। পুরো স্টেশন চত্বরই বেশ সাজানো গোছানো, এবং বাইরে বেরোলেই যেমনটা হয় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর গাড়ি চালক বা তাদের এজেন্ট এসে মানে কোথায় যাবেন, কোথায় নিয়ে যাওয়ার জন্য তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। যদিও আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে একটু বাইরে গিয়ে আমরা অটো আর টোটো নিয়েছিলাম। তার কারণ আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই যেটা ছিল যে একটু বাইরে গেলে হয়তো মানে ভাড়া খানিকটা কম পড়বে। তো সেই মতো আমরা একটু বাইরে বেরিয়ে 2খানা টোটো আমরা নিয়েছিলাম। আমাদের পার টোটো 300 টাকা করে নিয়েছিল হোটেলে যেতে। তো মানে বারাণসীর রাস্তায় গাড়ি চালানোটা কিন্তু বেশ ধৈর্যের বিষয়। তার কারণ হচ্ছে হঠাৎ হঠাৎ যে কোনো দিক থেকে গাড়ি চলে আসতে পারে, এক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ট্রাফিকিং সিস্টেম কলকাতায় যেরকমটা রয়েছে, মোড়ে মোড়ে পুলিশ, সিগন্যাল সবাই মানছে, এখানে কিন্তু সেরকমটা খুব একটা নয়। যদিও একটা জিনিস দেখলাম যে এপাশ ওপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চলে আসছে, কিন্তু গাড়ি চালকরা কেউ খুব একটা বিরক্তকর মানে বিরক্তি প্রকাশ করছে না। আমাদের কলকাতা হলে কিন্তু মানে বিরক্তি প্রকাশ করতো, ঝগড়াঝাটি হতো, মারামারি হতো, হয়তো অনেক কিছুই হতো, কিন্তু এখানে কিন্তু এরকম কিছুই হচ্ছে না। শহরের বিভিন্ন প্রান্ত দেখতে দেখতে, বিভিন্ন মোড় ঘুরতে ঘুরতে, চারপাশের মানুষ এইসব দেখতে দেখতে অবশেষে আমরা হোটেলের কাছাকাছি থানা চৌকি বলে একটা মোড়ে এসে পৌঁছালাম। তো এখান থেকে আমাদের হোটেলের লোক নিতে আসবে, পায়ে হেঁটে আমাদেরকে হোটেলে যেতে হবে। মোটামুটি যেখানে অটো থেকে নেমেছিলাম সেখান থেকে আমাদের যে হোটেলে থাকার জায়গা তার কাছাকাছি চলে এসেছি। প্রায় 1 কিলোমিটারের একটু বেশি হাঁটতে হলো। এই যে রামভান্ডারের ঠিক উল্টো দিকে যে গলিটা ঢুকে গিয়েছে রামভান্ডার, এখানকার খুব মানে বিখ্যাত দোকান, প্রচুর লোক আসে এখানে প্রচুর খেতে। তো তার ঠিক উল্টো দিকের এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমাদেরকে হাঁটতে হবে, এবং হাঁটতে হাঁটতে এই যে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি শ্রীরাম পেইং গেস্ট হাউস। এই পেইং গেস্ট হাউসেই আমরা আপাতত এই কদিন থাকবো। ঢুকেই ডান দিকে শাড়ির দোকান রয়েছে ওদের নিজস্ব, এবং যারা এখানে থাকবেন তারা যদি এখান থেকে শাড়ি কেনেন তাহলে বিশেষ ছাড় পাবেন। এছাড়া ডান দিকে রয়েছে মানে গেস্টদের বসার জায়গা বা যারা আসবে তাদের বসার জায়গা, এবং বাঁ দিকে রিসেপশন। যদিও পুরোটা রিনোভেশনের কাজ চলছে, এবং এখানে ইয়েও হবে, ওই রেস্টুরেন্টও করা হবে। লিফট রয়েছে, 3 বেডরুম ফ্ল্যাট টাইপেরও রয়েছে, সিঙ্গেল রুমও রয়েছে যেখানে ডবল বেড বা ট্রিপল বেড রয়েছে। বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে, এবং ভাড়াটা বিভিন্ন টাইপের, মোটামুটি 3000 এর আশপাশ থেকে শুরু। এবার রুম এবং তার জনসংখ্যা এইসবের উপর নির্ভর করে কিন্তু রুমের যে ভাড়া তা কিন্তু নির্ভর করবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো, এবং এমন একটা জায়গায় যেখান থেকে বিশ্বনাথ মন্দির থেকে আরম্ভ করে একাধিক মন্দির পায়ে হেঁটে যাতায়াত করা যাবে। আমরা তাই করেছিলাম। এছাড়া যারা হোটেলে যারা কাজ করেন তারাও খুব হেল্পফুল। অনেক সময় তারা একটু না পারলে তাকে ওদের নিজস্ব যে বাইক আছে সেই বাইকে করে পৌঁছে দিয়ে আসতে, ফলে চাইলে এই হোটেলে থাকতেই পারেন, এবং এখানে খুব ভালো পরিষেবাও পাওয়া যায়।